কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন, যেটাকে আমরা বাংলায় সংযোজন বিক্রিয়া বা যুত বিক্রিয়াও বলে থাকি। আজকে আমি আগেই বলেছিলাম পড়বো হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন বা সংযোজন বা যুত বিক্রিয়া নিয়ে। এখন অ্যাডিশন রিঅ্যাকশন অ্যাকচুয়ালি কারা করে, কোন টাইপের হাইড্রোকার্বন অ্যাডিশন রিঅ্যাকশন গুলো করে? মূলত অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন যারা আছে তারাই অ্যাডিশন রিঅ্যাকশন বা সংযোজন বিক্রিয়া দেখায়। এখন কেন প্রশ্ন আসতে পারে, কেন অসম্পৃক্ত হাইড্রোকার্বনে শুধুমাত্র অ্যাডিশন রিঅ্যাকশন দেয়, সম্পৃক্ত কেন দেয় না? কারণ আমরা জানি যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড বিদ্যমান, মানে সিগমা বন্ধনের পাশাপাশি এখানে পাই বন্ধনও অবস্থিত। আর এটাই মূলত প্রধান কারণ, যেই কারণে হচ্ছে এরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন গুলো অ্যাডিশন রিঅ্যাকশন দিয়ে থাকে। এখন আমরা দেখব যে কোন কোন অসম্পৃক্ত হাইড্রোকার্বন গুলো অ্যাডিশন রিঅ্যাকশন দেয়। সাধারণত এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন গুলো অ্যাডিশন রিঅ্যাকশন সাধারণত দিয়ে থাকে। এখন অ্যাডিশন রিঅ্যাকশন নেট প্রকারভেদটা আমরা করব। অ্যাডিশন রিঅ্যাকশন ইউজুয়ালি তিন প্রকারের হয়ে থাকে। প্রথম প্রকার হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, সেকেন্ড নিউক্লিওফিলিক addition reaction, এবং third one is free radical addition reaction. Usually এই তিন প্রকারের addition reaction হয়ে থাকে। আজকে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে পড়ব ইলেকট্রোফিলিক addition reaction। এখন ইলেকট্রোফিলিক addition reactionতে ইউজুয়ালি কি হয়? এটাতে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হচ্ছে যে রিঅ্যাকশনে প্রথমে ইলেকট্রোফাইল অ্যাটাক করে এবং পরবর্তীতে নিউক্লিওফাইল অ্যাটাক করে, সেই রিঅ্যাকশনটাকে আমরা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন বলে থাকি। এখন ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো নিয়ে আমরা আসলে খুব কনফিউজড হয়ে যাই, সেজন্য আমি ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলের কিছুটা ধারণা দিয়ে দিচ্ছি। ইলেকট্রোফাইল কথাটা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে ইলেকট্রন প্লাস ফাইল। ইলেকট্রন মানে তো সবাই জানো, আর ফাইল মানে হচ্ছে লাভিং। তার মানে যারা ইলেকট্রন লাভিং যে সমস্ত বিকারকগুলো, সেগুলোকেই আমরা ইলেকট্রোফাইল বলে থাকি। এখন ইলেকট্রোফাইল দুই টাইপের হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল এবং দুই নাম্বার হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। ধনাত্মক ইলেকট্রোফাইল কোনগুলো? যেগুলোর উপরে প্লাস চার্জ থাকে, যেমন H+, CH3+, Br+, NO2+, নাইট্রোনিয়াম আয়ন, ব্রোমোনিয়াম আয়ন, মিথাইল কার্বনিয়াম আয়ন, আর এটা তো জানোই সবাই H+। ওকে, এখন প্রশম ইলেকট্রোফাইল কোনগুলো? প্রশম ইলেকট্রোফাইল হচ্ছে যেগুলোর উপর চার্জ থাকবে না ঠিকই, কিন্তু সেগুলোর ইলেকট্রনের প্রতি প্রচন্ড পরিমাণ আসক্তি থাকবে। এখন নিজেরাই চিন্তা করো যে কোন টাইপের বিকারকের ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকতে পারে, যাদের ইলেকট্রন ঘাটতি আছে। তার মানে কি, যাদের অষ্টক সংকোচন হয় বা যে সমস্ত বিকারকের অষ্টক সংকোচন হয়, সেই সমস্ত বিকারকগুলোই ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, প্রশম ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। যেমন বোরন ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইহাইড্রাইড, বেরিলিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইত্যাদি ইত্যাদি। যেমন দেখো, আমি যদি বোরনের ব্যাপারটা দেখাতে চাই, বোরন ট্রাইক্লোরাইড, এখানে বোরন তিনটা ক্লোরিনের সাথে যখন বন্ড গঠন করে তখন এই ইলেকট্রন সংখ্যা হয় 6টা।
কিন্তু বোরনের ইলেকট্রন কয়টা লাগবে? একটা লাগবে। এই কারণে এর অষ্টক সংকোচন হয়েছে। আর অষ্টক সংকোচন মানে কি? ওর ইলেকট্রনের চাহিদা আছে, আর এই কারণে ও একটা প্রসম ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। সবাই বুঝতে পেরেছো? এবার আমরা আসি নিউক্লিওফাইল নিয়ে। নিউক্লিওফাইল কি? নিউক্লিওফাইল হচ্ছে নিউক্লিয়াস আর ফাইল মানে নিউক্লিয়াস লাভিং। নিউক্লিয়াস লাভিং কারা হবে? নিউক্লিয়াস যেহেতু পজিটিভ চার্জ, সেহেতু নেগেটিভ চার্জ যুক্ত বিকারকগুলাই মূলত নিউক্লিয়াসের প্রতি আসক্ত হবে, আর সেগুলি হচ্ছে নিউক্লিওফাইল। এবং ইলেকট্রোফাইলের মতো এই নিউক্লিওফাইলও দুই টাইপের। প্রথম হচ্ছে ঋণাত্মক নিউক্লিওফাইল এবং সেকেন্ড হচ্ছে প্রসম নিউক্লিওফাইল। ঋণাত্মক নিউক্লিওফাইল কোনগুলো? OH মাইনাস, Br মাইনাস, Cl মাইনাস ইত্যাদি ইত্যাদি। এবং প্রসম কোনগুলো? যাদের মুক্তজোড় ইলেকট্রন আছে। মুক্তজোড় ইলেকট্রন থাকা মানে কি? ওদের অলরেডি ইলেকট্রন অনেক বেশি আছে, ওদের ইলেকট্রনের কোনো চাহিদা নাই। ওদের কি আছে? যেহেতু ওদের ইলেকট্রন বেশি, সেহেতু ওদের পজিটিভ চার্জ বা নিউক্লিয়াসের প্রতি আকর্ষণটা বেশি। খুব কমন দুটো উদাহরণ হচ্ছে অ্যামোনিয়া। তোমরা জানো অ্যামোনিয়ার যে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, এর উপর দুটা মুক্তজোড় ইলেকট্রন আছে, এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, এবং পানি যার উপর দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। হোপসো তোমরা এখন নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইলের ব্যাপারে মোটামুটি একটা ধারণা পেয়েছো। এখন আমরা আবার আমাদের ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে চলে যাচ্ছি। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনও তিন টাইপের হয়ে থাকে। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, এটা ইউজুয়ালি তিন প্রকারের হয়ে থাকে, তিন টাইপের বিক্রিয়া হয়। প্রথমটা addition of HX, second addition of X2, এবং third one is addition of water. ওকে, এখন আমরা এই উদাহরণটা দিয়ে শুরু করি। addition of HX মানে হাইড্রোহ্যালোজিনেশন। হাইড্রোজেন থাকবে এবং সাথে একটা হ্যালোজেন গ্রুপ থাকবে। সিম্পল একটা উদাহরণ নিচ্ছি। আমি দ্বিবন্ধন যুক্ত একটা অ্যালকেন নিচ্ছি। এখানে ডাবল বন্ড আছে, একটা সিগমা বন্ধন এবং একটা পাই বন্ধন। কার্বনের চারটা হাত খালি, এখানে আমি যে কোনো গ্রুপ বসাতে পারি, আমি হাইড্রোজেন বসাবো এবং এটার নাম হয়ে গেল ইথিন। প্লাস যেহেতু আমি HX এর রিঅ্যাকশন করব বলেছিলাম, এজন্য আমি এখানে HBr অথবা হাইড্রোজেন ব্রোমাইড ব্যবহার করলাম। আর এখানে আমি দ্রাবক হিসেবে, দ্রাবক তোমরা সবাই জানো দ্রাবকের মধ্যে ইউজুয়ালি বিক্রিয়াটা হয়, দ্রাবক হিসেবে কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করছি। কার্বন টেট্রাক্লোরাইড একটা ইনার্ট সলভেন্ট, মানে এটা একটা নিষ্ক্রিয় দ্রাবক। বিক্রিয়ায় এর কোনো অংশগ্রহণ নেই, এটা বিক্রিয়ার উপর কোনো প্রকার প্রভাব ফেলে না, কিন্তু এর মধ্যেই বিক্রিয়াটা সম্পন্ন হয়। আচ্ছা, তাহলে এখানে কি হবে? যেহেতু একটা সংযোজন বিক্রিয়া, সেহেতু একটা দ্রুত যৌগ উৎপন্ন হবে। আমরা জানি যে পাই বন্ধনটা তুলনামূলক অনেক দুর্বল প্রকৃতির হয় এবং এর যে পাই ইলেকট্রন গুলো সেগুলো খুব সঞ্চালনশীল অবস্থায় এক কার্বন থেকে আরেক কার্বনে ঘোরাঘুরি করতে থাকে, মানে যে কোনো কার্বনই আসলে সে যেতে পারে। এই কারণে খুব সহজেই ইলেকট্রোফাইল এবং পরবর্তীতে নিউক্লিওফাইল এখানে আক্রমণ করতে পারে। তাহলে এখানে কি হবে? খুব সহজেই এই বন্ডটা ব্রেক হয়ে যাবে সিঙ্গেল বন্ড, এবং এখানে HBr অ্যাড হয়ে যাবে। তার মানে এখানে কি হচ্ছে? CH3CH2Br। যদি আমি নাম বলতে চাই তাহলে যৌগটার নাম কি হবে? 1-ব্রোমো ইথেন। ছিল ইথিন, ডাবল বন্ড ব্রেক হয়ে গিয়েছে, ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল অ্যাড হয়ে গিয়েছে এবং একটা দ্রুত যৌগ উৎপন্ন হয়েছে। এটা ছিল নরমাল রিঅ্যাকশন। এখন আমরা মেকানিজমে যাব, যেটার মেকানিজম বা ক্রিয়া কৌশলটা কিভাবে হচ্ছে। প্রথম স্টেপে HBr
যে আক্রমণকারী বিকারকটা ছিল সেটা ব্রেক হবে। এখন এটা কিভাবে ব্রেক হবে? কয়েক ভাবে এই আক্রমণকারী বিকারকটা ব্রেক হতে পারে। ফার্স্ট ওয়ান, যখন আমরা কোনো পোলার দ্রাবক ইউজ করব, মানে একটু আগে আমরা ব্যবহার করেছিলাম CCl4, এটা ছিল একটা নিষ্ক্রিয় দ্রাবক, এটার কোনো প্রভাব বিক্রিয়ার মধ্যে নাই, কিন্তু এটার পরিবর্তে আমরা যদি H2O ইউজ করতাম, আমরা জানি, খুব ভালো করে জানি যে H2O হচ্ছে একটা পোলার দ্রাবক, এবং এই পোলার দ্রাবকের পোলারিটির কারণে খুব সহজেই H প্লাস আর Br মাইনাস চলে আসে। কিন্তু যেহেতু এটা একটা নিষ্ক্রিয় দ্রাবক, সেটা এই বিক্রিয়ার ক্ষেত্রে দ্রাবকের কোনো প্রভাব থাকবে না। তাহলে এটা কিভাবে ব্রেক হবে? সেকেন্ড ওয়ান, আমরা যখন কোনো দ্বিবন্ধনযুক্ত অ্যালকিন অথবা ত্রিবন্ধনযুক্ত অ্যালকাইন ইউজ করব, তখন সেটার যে পাই ইলেকট্রন গুলো আছে সেটার প্রভাবে এই আক্রমণকারী বিকারকটা দুইটা মেরু বা দুইটা পোলে বিভক্ত হয়ে যাবে, মানে প্লাস প্রান্ত চলে আসবে এবং মাইনাস প্রান্ত চলে আসবে। এবং আরেকটা জিনিস তোমরা ন্যাচারালি চিন্তা করো, আমরা জানি যে হাইড্রোজেন এবং ব্রোমিনের মধ্যে ব্রোমিন অনেক বেশি ইলেকট্রন নেগেটিভ, মানে ও নিজের দিকে ইলেকট্রন পুশ করতে চায়, টানতে চায়। তো ও খুব স্বাভাবিকভাবেই বা নর্মাল ভাবেই আংশিক ঋণাত্মক চার্জ যুক্ত, এবং অপরপক্ষে হাইড্রোজেনটা স্বাভাবিকভাবেই আংশিক ধনাত্মক চার্জ যুক্ত। সো এরকম কয়েকটা প্রসিডিউর আছে যেভাবে একটা আক্রমণকারী বিকারক বা ভেঙে যেতে পারে বা ভাঙতে পারে। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম যে এখানে HBr ব্রেক হয়ে ডেল প্লাস আর ডেল মাইনাস চলে আসে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা কি হবে? সেকেন্ড স্টেপে আমরা যে দ্বিবন্ধনযুক্ত অ্যালকিনটা নিয়েছিলাম, যেটা নাম মিথিন, খুব সিম্পল একটা অ্যালকিন, সেটা যে পাই বন্ধনটা আছে, তোমরা খুব ভালো করে জানো যে এটা সিগমা বন্ধন, সিঙ্গেল বন্ড যদি থাকে সেটা সিগমা বন্ধন, আর যদি ডাবল বন্ড থাকে তাহলে বন্ধনটা হচ্ছে পাই বন্ধন হয়ে যাবে। এখন পাই বন্ধনের ইলেকট্রন গুলো যে কোনো কার্বনে হচ্ছে ঘোরাফেরা করতে পারবে। কেন যে কোনো কার্বনে যেতে পারবে? কারণ তোমরা খেয়াল করবে যে দ্বিবন্ধনের দুই পাশে সমান সংখ্যক হাইড্রোজেন আছে, তার মানে এটা একটা প্রতিসম অ্যালকিন, আর এই কারণে ইচ্ছা করলে ও এই ইলেকট্রন গুলো এই কার্বনেও যেতে পারবে অথবা এই কার্বনেও যেতে পারবে। এখন আমার ইচ্ছা হলো আমি এই কার্বনে নিব, তাহলে কি উৎপন্ন হবে? CH2 সিঙ্গেল বন্ড CH2, যেহেতু এই কার্বনের ইলেকট্রন গুলো চলে গিয়েছে, তার মানে এই কার্বনের ইলেকট্রন ডেনসিটি বেশি হয়ে গিয়েছে, তো এই কারণে এটার উপর চলে আসবে নেগেটিভ চার্জ। আর এই কার্বন থেকে যেহেতু ইলেকট্রন গুলো চলে গিয়েছে, সেহেতু এই কার্বনের ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন ঘনত্ব কমে গিয়েছে, আর এটার উপর চলে আসবে পজিটিভ চার্জ। যেহেতু আমরা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন করছি, সেহেতু এখানে এখন সেকেন্ড যে কাজটা হবে সেটা হচ্ছে ইলেকট্রোফাইল মানে H প্লাস, সেটা এই মাইনাস প্রান্তের সাথে যুক্ত হয়ে যাবে। কি হবে তাহলে? CH2 উপরে ছিল পজিটিভ চার্জ, সিঙ্গেল বন্ড CH2, এই যে নেগেটিভ চার্জ যুক্ত প্রান্তটা কার্বন প্রান্ত, সেটার সাথে এই ইলেকট্রোফাইল বা H প্লাস এসে অ্যাড হয়ে যাবে, এবং এখানে কি উৎপন্ন হবে? এখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। অথবা কার্বনিয়াম আয়ন উৎপন্ন হবে, একই কথা। এখন এই কার্বোক্যাটায়নটাকে আমরা বলি অস্থায়ী কার্বোক্যাটায়ন, কারণ একটু পরে যখন নিউক্লিওফাইল অ্যাটাক করবে তখন এই কার্বোক্যাটায়নটা আর থাকবে না, এই কারণে আমরা এটাকে অস্থায়ী কার্বোক্যাটায়ন বলছি। এখন পরবর্তী ধাপ কি হবে? আমি এখানে লিখছি, এই যে প্লাস প্রান্তটা আছে, এই প্রান্তে এসে নিউক্লিওফাইল বা ব্রোমাইড আয়ন এসে যুক্ত হয়ে যাবে। কি হবে তাহলে? CH2, এখানে চলে আসলো ব্রোমাইড আয়ন, এবং এখানে অলরেডি ছিল CH3। এখন তোমরা এটাকে যদি একটু সাজিয়ে রাখো তাহলে মূল যৌগটা এটা দাঁড়াবে CH3 CH2 B, আর যেটা আমাদের রিঅ্যাকশনে যুক্ত যৌগ ছিল, যেটার নাম হচ্ছে
ব্রোমো ইথেন 1 ব্রোমো ইথেন। এখন তোমরা এখানে প্রোপিন ইউজ করতে পারো, বিউটিন ইউজ করতে পারো, যে কোনো টাইপের অ্যালকিন অথবা অ্যালকাইন দিয়েও তোমরা এই ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন গুলো করতে পারো। এখন মেইন ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে যে এই বিক্রিয়ায় রেট ডিটারমিনিং স্টেপ কোনটা, মানে আরডিএস কোনটা, যেটার উপর ডিপেন্ড করে যে বিক্রিয়াটা কত দ্রুত হচ্ছে বা কত স্লোলি হচ্ছে, উৎপাদ কতটুকু উৎপন্ন হচ্ছে, এইসব কার উপর ডিপেন্ড করে, রেট ডিটারমিনিং স্টেপের উপর। এখন রেট ডিটারমিনিং স্টেপ কোনটা? আচ্ছা, বিক্রিয়ার যে এই ধাপটা যেখানে অস্থায়ী কার্বোক্যাটায়ন বা অস্থায়ী কার্বনিয়াম আয়ন উৎপন্ন হচ্ছিল, এই ধাপটা ছিল হচ্ছে স্লোয়েস্ট ধাপ, এবং পরবর্তীতে যখন নিউক্লিওফাইল অ্যাড হয়েছে এই ধাপটা ছিল হচ্ছে ফাস্টেস্ট ধাপ। কেন এটা স্লোয়েস্ট ধাপ আর কেন এটা ফাস্টেস্ট ধাপ? কারণ এখানে বন্ডের ব্রেক হয়েছে। আমরা জানি বন্ডের ব্রেক হতে একটু বেশি কষ্ট লাগে, একটু বেশি কাজ করতে হয়, এই কারণে এই ধাপটা মূলত স্লো ধাপ। আর এই ধাপে কোনো বন্ডের ব্রেক হয়নি, শুধুমাত্র নিউক্লিওফাইলটা এসে এখানে অ্যাড হয়ে গিয়েছে, আর এই কারণে এটা আমাদের ফাস্ট ধাপ। এবং আমরা জানি যে স্লোয়েস্ট ধাপ যেটা, সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের রেট ডিটারমিনিং স্টেপ বা হার নির্ধারণকারী ধাপ। আশা করি তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন সম্পর্কে। আর এর পরবর্তীতে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।